প্রয়াত শামসুল হুদা সাহেব বলতেন, ভাই আপনি শোনেন কেন। আমার মনে আছে আমি 2024-এর ইলেকশন আগে একটা সেমিনার হয়েছিল, সেখানে বলেছিলাম আপনারা খুঁজে দেখতে পারেন ইউটিউবে। আমি বলেছিলাম এবার ইলেকশনে যা দাঁড়াবে তারা আমছালা দুটোই যাওয়ার সম্বন্ধ এই আর সংশয় আছে। দেখবেন আমছালা লেখেন চলে আসবে ইউটিউবে, বলেছি এটা। যারা যারা ওখানে ছিলেন অত মনে থাকতে পারে, এবং গেছে কিন্তু আমও গেছে, ছাড়াও গেছে। আমাদের অনেক বন্ধু বান্ধবের এখন আম ছাড়া চলে গেছে। এবং আমি অত্যন্ত গ্রেটফুল যে ওই সময় সাংবাদিকরা যথাযথ সাহায্য করেছেন, অনেক বিতর্ক করেছেন, অনেক সমালোচনা করেছেন। আমি রাতে রাতে সমালোচনাগুলো সব নোট করতাম। পরের দিন সকালে যখন মিটিংয়ে বসতাম যে এইগুলো কথা আমি শুনেছি, তো প্রয়াত শামসুল হুদা সাহেব বলতেন, ভাই আপনি শোনেন কেন। আমি তো শুনি না, আপনাদের সামনে উনি বলছেন আমি তো শুনি না, উনি সব শুনে। তো শোনার কারণ ছিল যে তখন আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা পেতাম। এবং আমি যেহেতু টক শোতে যেতাম, আমি গভীর রাত পর্যন্ত কিন্তু জেগে জেগে শুনতাম যে কে কী কোথায় কী বলছে। বিশেষ করে যখন আমরা প্রথম কনসেপ্ট দিলাম যে ডিজিটালি আমরা ভোটার রোল তৈরি করতে যাচ্ছি, তখন অনেকের মনে দারুণ দারুণ সন্দেহ ছিল। প্রচুর টক শো হয়েছে যে এটা ফেল করবে, আমরা ফেলড হব এই কারণে ওই কারণে। তো ধৈর্য সহকারে শুনতাম, নোট করে নিতাম যে কে কী বলছে এবং সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করতাম। আমি যেটা বলতে চাচ্ছি যে পরবর্তী পর্যায়ে যখন আমি মোটামুটিভাবে প্রথম প্রায়ই আলোচনা করতাম, আলোচনার বিষয় কিছু ছিল, মাঝে মধ্যে আমাকে বলতাম যে ভাই আজকে কিছুই নাই, বলেন আজকে কিছু একটা বলে দেন, নাহলে আমরা কি নিউজ কি দেবো। তো তখন আমার একটা কিছু বলতে হতো, পুরোনো কথা নতুন কথা মিলে একটা বলতে হতো। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে আপনাদের ইলেকশন কমিশন পুরোটাই ইনক্লুডিং চিফ ইলেকশন কমিশনার অত্যন্ত ওপেন ছিলেন সাংবাদিকদের সাথে। এবং আপনাদের সাথে যখন আমরা ফাইনালি বসলাম যে হাউ টু কন্ডাক্ট, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা 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 স্বচ্ছ গ্রহণযোগ্য ফেয়ার ইলেকশনের আমরা একবারে 100% একদম অঙ্গীকারবদ্ধ ছিলাম। হতে পারে পিছনে নিচে মাঠে কিছু এদিক ওদিক হয়ে থাকতে পারে, কিন্তু আমরা কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি এখনও বলছি যে কোনো সাংবাদিকের কাছ থেকে এমন কোনো কথা শুনিনি যে বিশাল একটা অসুবিধা কোথাও না কোথাও গণ্ডগোল হয়েছে। কিছু কিছু জায়গায় হলেও হতে পারে, কোনো দেশেই 100% পারফেক্ট ইলেকশন করতে পারে না। তো আমরা যখন বলি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, আমরা যখন ফ্রি বলি, ফ্রি মানে হচ্ছে যে ভোটাররা যাতে নিজ ইচ্ছায় ফ্রিলি তারা ভোট কেন্দ্রে আসবে, ভোট কক্ষে যাবে, যেখানে ভোট দেওয়া সেখানে ভোট দিবে এবং এবং নিরাপদে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে। ওই পরিস্থিতি তৈরি করাটা হচ্ছে ফ্রি। ফেয়ার আমরা বলবো যে আমি যেখানে ভোট দিয়েছি সেই ভোটটা সেখানে কাউন্ট হচ্ছে, দ্যাটস ফেয়ার। ক্রেডিবল কার কাছে? ক্রেডিবল হচ্ছে জনগণের কাছে। যদি ভোটার মনে করে এবং ওখানকার জনগণ মনে করে যে ভোট ভালো হয়েছে, ক্রেডিবল হয়েছে, তাহলে দুনিয়ার যত লোক যা কিছু বলুক না কেন, মানব না মানি না যা তাই বলুক, আলটিমেটলি ওটা চলে না। ক্রেডিবল তখনই হয় যখন আমি ভোট দিয়ে মনে করি আমি ভোট যেখানে দেওয়ার সেখানে দিয়েছি, নিরাপদে ফিরে এসেছি, আমি কোনো গণ্ডগোল দেখিনি, দ্যাট ইজ ক্রেডিবল। এই তিন পর্যায়ে আমি মনে করি যে সাংবাদিকরা যারা আছেন তাদের একটা বিশাল ভূমিকা আছে। তার মানে কি? ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, এই তিনটি জায়গাতেই সাংবাদিকদের বিশাল একটা ভূমিকা আছে। আজকের যুগে যেখানে আমরা গাজাতে বোমা পড়লে এখানে বসে দেখতে পারি, ইট ইজ ডে অর নাইট, লুকানোর কোনো কিছু নেই। ইসরায়েলেরা যদি হুতিদের মারে বা হুতিরা যদি ইসরায়েলি মারে, তাৎক্ষণিকভাবে আমরা একদম লাইভ টেলিভিশনে দেখছি। কাজে আজকের যে যুগ, আজকের যে সময়, আজকের যে টেকনোলজি, এটাতে ইলেকশন কমিশনের সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য, দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিকরা। ভালো হোক মন্দ হোক, কম জ্ঞান সম্পন্ন হোক, যেটাই হোক,
দিজ আর দি আইজ এন্ড ইয়ার্স অফ ইলেকশন কমিশন। কাজে আমি মনে করি নির্বাচন কমিশনকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট আ ভেরি ফেয়ার ইলেকশন। আমাদের এতে কোনো স্টেক নাই, আমাদের কোনো পার্টি নাই, আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাল্লাহ। অ্যাটলিস্ট ইউ ক্যান টেক ফ্রম মি, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে পারছি। তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, উই ওয়ান্ট টু টেল পিপল যে বাংলাদেশে একটা 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 ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না, দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি, আর বা কোনো পলিটিক্যাল চিন্তাভাবনার যারা করেন তাদের। কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই যারা নির্বাচিত হবেন। এবং এটা আপনারা জানেন, এটা অঙ্গীকার শুধু আমার নয়, ডক্টর ইউনূসের, যার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে, তাকে বিশ্বের সবাই চেনে, এক নামে চেনে। তো দেয়ারফর এটা কিন্তু সরকারের অঙ্গীকার, আমরা আশা করি যে আমরা সেই অঙ্গীকারে থাকতে পারবো। বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করানো হলো একেবারে কনস্টিটিউশনালি, দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের, সরকারের সহায়তা মাত্র। আমরা সহায়তা করব, নির্বাচন কমিশন যেইভাবে যাবে সহায়তা চাবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে, এটা ফ্যাক্ট। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি 2008-এর পরে বহু ভোটাররা ভোট দিতে পারেনি টিল টুডে। অনেকের বয়স 30 হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারেনি, দে ডোন্ট নো ওয়্যার টু ভোট, হাউ টু ভোট। অনেক ইয়াং, অনেক তরুণ জানেই না ভোট কেন্দ্রে কীরকম দেখা যায়, বিকজ দে ওয়ার নট অ্যালাউড টু ভোট। এবং এটা খুব দুঃখজনক যে আপনি মেজরিটি ভোটারদেরকে বাইরে রেখে দেশ পরিচালনার যে ব্যবস্থা করেছেন, এবং সেখানে আমরা মোরলেস সবাই সহযোগিতা করেছি। শুধু সরকারের দৌড় দিয়ে ওই সময় সরকার দৌড় দিতে হবে না, আমরা সবাই এইদিকে ওইদিকে কথা বলেছি। আমার মনে আছে আমি 2024-এর ইলেকশন আগে একটা সেমিনার হয়েছিল, সেখানে বলেছিলাম, আপনারা খুঁজে দেখতে পারেন ইউটিউবে, আমি বলেছিলাম এবার ইলেকশনে যারা দাঁড়াবে তারা আমছালা দুটোই যাওয়ার সম্বন্ধ এই আর সংশয় আছে, দেখবেন আমছালা লেখেন চলে আসবে ইউটিউবে, আমি বলেছি এটা। যারা যারা ওখানে ছিলেন অত মনে থাকতে পারে, এবং গেছে কিন্তু আমও গেছে, ছালাও গেছে, আমাদের অনেক বন্ধু বান্ধবের এখন আম ছালা চলে গেছে। তো যাই হোক, আমি আশা করব যে আগামী নির্বাচন যেরকম সরকার যেরকম চাচ্ছে, নির্বাচন কমিশনও সেরকম চাচ্ছে। আমি নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই, টিল দে ফেল। এই পর্যন্ত আমি আস্থা রাখতে চাই, আমরা সরকার আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে। আপনারা যে সমস্যাগুলো তুলেছেন, এই সমস্যাগুলো আমি শুনলাম কিছু কিছু, আমার জবাব দেওয়ার যাতে ইলেকশন কমিশন শুড রিপ্লাই। কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি নির্বাচন কমিশনে ছিলাম একটানা 5টি বছর, এবং এই পুরো সংস্কারের মধ্যে আমি ছিলাম, আমি ওয়ান অফ দি মেম্বার। এবং আপনারা জানেন যে ওই সময় আমূল পরিবর্তন হয়েছিল। আজকে যে হল অফ নেওয়ার কথা বলছেন সেটা থেকে শুরু করে এই কোড অফ কন্ডাক্ট সমস্ত কিছু করতে আমরা 1 বছর লেগেছিল, 2 বছর লেগেছিল আমাদেরকে তৈরি করতে, ইনক্লুডিং আজকে যে আইডেন্টি কার্ড নিয়ে আপনারা পকেটে ঘুরছেন, এটা তৈরি করার পিছনে আমাদের কিছু অবদান ছিল ডেফিনেটলি। তো আমি যেটা বলতে চাই যে ইলেকশন কমিশনের উচিত হবে আপনাদের সাথে বসা, এবং আপনার সমস্যা কিন্তু খুব বড় বড় সমস্যা, আপনারা বড় বড় সমস্যা একটাও দেখিনি আমি, ছোট ছোট সমস্যা। আমাদেরকে বুঝতে হবে যে কেন্দ্র আর কক্ষ, কেন্দ্র আর কক্ষ। যখন আমি অ্যাক্রেডিটেশন দিচ্ছি একটা, আমি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, কোনো সরকারি মতামত নয়, দয়া করে এটাকে সরকারি হেডিং বানাবেন না, এটা আমার একদম ব্যক্তিগত মতামত। যেহেতু আমি এদেশে নির্বাচন কমিশনেই ছিলাম না, আমি ফার্স্ট আই হ্যাভ ডান মাই পিএইচডি অন ইলেকশন, অন ইলেকট্রাল ইস্যু, এবং আমার বই পড়ে দেখবেন, বই আছে বাজারে। সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায়, দে হ্যাভ টু টেক ইউর হেল্প। যেখানে যতটুকু উদার করা যায়, ইয়োর প্রেজেন্স দ্যাট মাস্ট বি দেয়ার। যেমন
আমি অ্যাক্রিডিটেশন দিচ্ছি, আমি এটা কিন্তু আবার বলছি, প্লিজ, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি ইলেকশন কমিশনকে সবক দেওয়ার পর্যায়ে নাই। আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি যখন আপনাদেরকে অ্যাক্রিডিটেশন দিচ্ছি থ্রু আপনাদের হয় আপনাদের ইউনিয়ন অথবা আপনাদের পত্রিকা, এবং আমার মনে আছে এটা নিয়ে কথা উঠেছিল যে মফস্বলে কী হবে, এখানে পত্রিকা হেড অফিস থেকে যদি অ্যাক্রিডিটেশন দেয় তাহলে মফস্বলের অ্যাক্রিডিটেশনটা কী হবে। তখন ডিজিটাল এতটা ছিল না, তখন আমরা বলেছিলাম যে আপনারা মফস্বলে পাঠাবেন, এবং মফস্বলে যিনি আছেন প্রেস ক্লাবের তিনি সিগনেচার করে দেবেন, প্রেস ক্লাব থেকে নিয়ে আসবেন, আমার মনে হয় এরকম একটা কিছু বলেছিলাম। কাজে অ্যাক্রিডিটেশন দেওয়ার পরে আপনি ভোট কেন্দ্র, আমি আবার বলছি, ভোট কেন্দ্র এক জিনিস, ভোট কক্ষ আরেক জিনিস। ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয়। ভোট কেন্দ্রে আপনারা কতক্ষণ থাকবেন সেটাও বেঁধে দেওয়া উচিত নয়, কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে বা ভোট নেওয়াটা কেমন হচ্ছে। ভোট কক্ষে যেতে হয় না। যদি ভোট কেন্দ্রকে আপনারা প্রপারলি কভার করেন তাহলে হতে পারে। আমি বলেছিলাম, জানি না ইলেকশন কমিশন এটা করছে কি না, পরে গত ইলেকশন কমিশন চেষ্টা করেছিল, এভরি 1 hour there should be a briefing by the প্রিজাইডিং অফিসার, কত ভোট হয়েছে, কত % ভোট পড়েছে এবং কোনো সমস্যা আছে কিনা। এটা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হওয়া উচিত। প্রিজাইডিং অফিসারকে ডেকে এনে ভাই আপনি এদিকে আসেন, ওটা হয় না। প্রিজাইডিং অফিসার মাস্ট টেল টু দ্য পাবলিক থ্রু মিডিয়া যে প্রতি ঘন্টায় যে 1 ঘন্টা এতটা ভোট পড়েছে, এত % পড়েছে এবং কোনো সমস্যা হয়নি। অনেক সময় আমি শুনি প্রিজাইডিং অফিসার বলে 5টা ভোট ছিনতাই হয়ে গেছে, এই জন্য আধা ঘন্টা বন্ধ আছে, আবার শুরু করছে। আরে ভাই, দুধের মধ্যে একবার চোনা পড়লে কি ওটাকে আপনি সে চোনা উঠে আবার দুধ বিক্রি করতে পারবেন? 4টা ভোট একটাও যদি ফলস ভোট পড়ে, আমার মতে দ্যাট শুড বি ক্লোজড, মানে ওপেনের কোনো কাজই নেই। কারণ আপনি কেমনে জানবেন যে কে ফলস ভোট দিচ্ছে কি না দিচ্ছে ফেয়ার ইলেকশনের জন্য। কাজে আমি মনে করি কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে, এটা সঠিক বোধহয় হলো না। আমি রিকোয়েস্ট করব নির্বাচন কমিশনকে এই বিষয়টি চিন্তা ভাবনা করতে। দ্বিতীয়টা হচ্ছে কক্ষ। গাজী শাহনওয়াজ ঠিকই বলেছে যে কেন্দ্র আর কক্ষ এই দুটো জিনিস কিন্তু দুটো আলাদা ব্যাপার। কেন্দ্রে আপনি প্রবেশ করলেন, আমরা যখন বলেছিলাম, আমরা নীতিমালা বানালাম, আপনি কেন্দ্রে ভোটারদেরকে জিজ্ঞেস করতে পারেন কেমন ভোট হয়েছে ভাই, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারবেন আপনি কাকে ভোট দিয়েছেন। দ্যাট ইজ অ্যাবসলিউটলি প্রহিবিটেড এবং এটা অনৈতিক। আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন না যে আপনি কাকে ভোট দিয়েছেন। আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনার কোনো অসুবিধা হয়েছিল ভোট দিতে, আপনার নামটা সম্মত পেয়েছিলেন কিনা, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, হাউ ইজ দ্য ভোট, ভেরি গুড অথবা ভেরি গুড না, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। কেন্দ্রের বিষয়টি আমিও লিটল সেন্সিটিভ। আমরা বলেছিলাম কেন্দ্রে আপনি যেতে পারেন, কিন্তু আপনি গোপন কক্ষে ঢুকতে পারবেন, এটা হয়তো এখনও প্রয়োজন আছে। কেন্দ্রে কেন একটু রেস্ট্রিক্টেড করা হয়, এটা একটা কথা, যে দুজনের বেশি যেতে পারবেন না, সেটা ঠিক ওইভাবে নয়। কক্ষের কথা, সরি, আমি আবার কক্ষের কথা বলছি। কক্ষে দুজনের বেশি যেতে পারবেন না, এই রেস্ট্রিকশনটা আমাদের সময় ছিল। আমরা বুঝাতে পেরেছিলাম আপনাদেরকে যে দেখেন, আমাদের কক্ষ তো অত ওরকম বড় না, সবটা হল রুম না, ক্লাসরুমের মধ্যে হচ্ছে, এবং সেই ক্লাসরুমে যদি আপনার 15 জন ক্যান্ডিডেট থাকে, তার 15 জন এজেন্ট থাকার কথা। তারপরে এই আপনার কে বলে পোলিং অফিসার 2-3 জন, আনসার 2-3 জন, এই সিল মারার একজন, কাগজ কাটার একজন। তো অলরেডি এটা কিন্তু ক্রাউডেড থাকে। তো সেই জায়গায় যদি আপনারা ক্যামেরা নিয়ে 2 জন বা 3 জনের বেশি এক স্টেজে ঢোকেন, তাহলে এটা ক্রাউডেড হয়ে যায়, তাহলে এটা একটা ভোটারদের জন্য সমস্যা হয়। আমাদের সময় তখন আমরা বলেছিলাম, আপনারা নেন নিশ্চয়ই, বাট দেন কাম আউট, গিভ আদার্স এ চান্স। এখন আপনারা যদি 5-7 জন একসাথে ঢোকেন, আপনারা নিজেরাই জানেন যে একটা ক্যামেরার সাথে একজন ক্যামেরাম্যান থাকে, তার সাথে একজন সাংবাদিক থাকে। আর মার্শাল্লাহ এখন তো 2008 সালে ডবল হয়েছে টেলিভিশন, ডবলের বেশি। তারপরে অন্যান্য সাংবাদিকরা আছেন, বিদেশি সাংবাদিকরা আসছেন। সো এটা আমার মনে হয় যেটুকু আপনারা বলেছেন যে
কেন্দ্রে দুজনের বেশি প্রবেশ করতে মানা করেছে। ও সরি, এগেইন কক্ষে দুজনের বেশি প্রবেশ করতে মানা করেছে, সেটা আমার মনে হয় ইউ ক্যান অ্যাটলিস্ট কনসিডার। কিন্তু আপনারা যদি সারাক্ষণ ওখানে বসে থাকেন তাহলে বাকিটা চান্স পাচ্ছেন না। সো প্লিজ, আপনি কেন্দ্রে কী দেখবেন? আপনি কেন্দ্রে দেখবেন যে সিস্টেম্যাটিক্যালি কাজটা হচ্ছে কিনা, নাকি কেউ শর্টকাট মারতেছে, এগুলো করতেছে কক্ষে। আমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। চর্চা না থাকার কারণ রাখি। তো তো কক্ষে তো আপনাদের ওইটাই দেখবেন যে ভোটারটা ঠিকমতো সে আইডেন্টিফাই করতে পারছে কিনা, প্রপার ভোটার ভোট দিতে যাচ্ছে কিনা, হোয়াট ইজ দ্য কন্ডাক্ট অফ আদার পিপল।